যদি এই শ্রমটা ধারাবাহিক না হয়, যদি জীবনের উদ্দেশ্য যদি সেইভাবে ঠিক করা না হয় এবং সেটার পেছনে যদি একটা সময় নিয়ে দীর্ঘ সময় লেগে না থাকা হয়, তাহলে আসলে সফলতা আসে না। আর এসএসসি, ইন্টার এই সময়টাই কিন্তু গ্রাউন্ডিং সময়। এই সময়টা কিন্তু বাবা মার উচিত সন্তানদের পেছনে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্টের সময়, যে আপনার জীবনটা আপনাকে গড়তে হবে। আপনি তৃতীয় বিশ্বের দেশের নাগরিক হয়ে আপনি যদি মনে করেন যে সরকার আপনাকে সব করে দিবে, শিক্ষা প্রতিষ্ঠান সব করে দেবে, শিক্ষকরা সব করে দেবে, নট লাইক দ্যাট। দর্শক, লিড এইচআর টক উইথ মুরাদের আরও একটি ইনসাইটফুল এপিসোডে আপনাদের স্বাগতম। আপনারা জানেন এই এপিসোডটি আমরা সাজিয়ে থাকি এইচআর প্রফেশনাল, প্র্যাকটিশনার, ম্যানেজমেন্ট কনসালটেন্ট এবং ট্রেনারদের নিয়ে। টু সাম এক্সটেন্ট আমরা একাডেমিশিয়ানদেরকেও এই প্রোগ্রামে ইনভাইট করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে এমন একজন উপস্থিত আছেন যিনি একাধারে একজন একাডেমিশিয়ান, একজন লেখক এবং একজন ট্রেনার। তিনি আর কেউ নন, প্রফেসর ডক্টর মোহাম্মদ জুলফিকার আলী, যিনি কর্মরত আছেন চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে। সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ মুরাদ হোসেন, চিফ অপারেটিং অফিসার, টেক্সাস টিম গ্রুপ। দর্শক, চলুন আজকের অতিথির সাথে জেনে নেই তার পরিচয় এবং পেশাগত ব্যক্তিগত জীবনের নানান অজানা দিক। জুলফিকার ভাই, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? অনেক অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। চলেন আমরা কিছু গল্প গুজব করি, তো দর্শকরা হয়তো সেখান থেকে কোনো, বিশেষ করে তরুণ যারা বা গ্র্যাজুয়েটিং স্টুডেন্ট যারা, তারা হয়তো অনেক কিছু লার্নিং থাকবে। ইয়াং জেনারেশন এরা দ্রুত সফলতা চায়, বিশেষ করে জেনজি যারা আছে, সবসময় আলোচনা হয় সফলতা কি সত্যিই দ্রুত আসে? এ ব্যাপারে আপনার মতামত কি? আসলে সফলতা পাওয়ার শর্টকাট কোনো রাস্তা নেই, এটা আগে বুঝতে হবে। সফলতাটা কি এবং কিভাবে আসে, এটা যদি আমি ব্যাখ্যা করি তাহলে বলবো যে সফলতার একটা ধারাবাহিক, মানে কর্মের ফল হলো সফলতা। ধারাবাহিক একটা শ্রমের পরে আসে সফলতা। তো যদি এই শ্রমটা ধারাবাহিক না হয়, যদি জীবনের উদ্দেশ্য যদি সেইভাবে ঠিক করা না হয় এবং সেটার পেছনে যদি একটা সময় নিয়ে দীর্ঘ সময় লেগে না থাকা হয়, তাহলে আসলে সফলতা আসে না। যারা শর্টকাটে সফলতা চায়, একটা ট্রেন্ড ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি, এটা হয় বা হচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে মানে যা খুব সহজে পাওয়া যায় তা খুব সহজে হারিয়েও যায়, এবং যা শ্রমের মাধ্যমে আসে বা পরিশ্রমের মাধ্যমে আসে, ঘামের মাধ্যমে সেটা আসে, সাস্টেনেবল হয়। রাইট, সেটা সাস্টেইনেবল হয়। তার মানে সুতরাং আপনার সফলতার শর্টকাট কোনো ওয়ে নাই, কনসিস্টেন্ট হতে হবে। রাইট। ভেরি গুড আনসার। এই শহরে যারা প্রথম জেনারেশন, অনেকেই আছে যে পূর্ব জেনারেশন থেকেই ঢাকায় সেটেল, কিন্তু অনেকেই আছে আমরা দেখি মানে তারাই ফার্স্ট জেনারেশন, এখানে মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসছে বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসছে, জবই তাদের একমাত্র আর্নিং সোর্স। তাদের ক্ষেত্রে কি সত্যি মানে, বাট তারা স্বপ্ন দেখে যে তাদের একদম পরবর্তী জেনারেশনের জন্য গাড়ি বাড়ি এগুলো হবে, এটা কি সত্যি সম্ভব? 100% সম্ভব। এই শহরের তো 70-80% মানুষই ফার্স্ট জেনারেশনে এসে এস্টাবলিশ হচ্ছে। আপনার 20-30% মানুষ শুধুমাত্র মানে বনেদি বা বাই বন্ড সে আগের মানে জেনারেশন টু জেনারেশন যারা পেয়ে আসছে, 20%ও হবে না। কিভাবে? তার মানে 80%ই হলো আমাদের মতো যারা, আমরা যারা প্রথম জেনারেশন ঢাকাতে এস্টাবলিশ করছি, এরা 80% সাকসেস হচ্ছে। এটা জন্য দরকার, মানে এই মানুষগুলোকে হতে হবে খুবই ভবিষ্যৎমুখী, খুবই মিতব্যয়ী, এবং ফুটানি মারা যাবে না। ধরেন আমার ইনকাম যদি হয় 100 টাকা, আমাকে 150 টাকা খরচ করা যাবে না। ক্রেডিট কার্ডের মাধ্যমে হোক, শপের মাধ্যমে হোক, মানে দাওয়াত আপনি যেটা মিন করছেন পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা খুব স্ট্রং হতে হবে। খুবই স্ট্রংলি মানে এই দরকার, স্ট্রংলি আপনাকে মেনটেন করতে হবে। দ্বিতীয় হলো একটা টার্গেট নিতে হবে যে আমার একটা গাড়ি খুব প্রয়োজন, আমার একটা ফ্ল্যাট অ্যাটলিস্ট থাকতে হবে, আমার একটু জায়গা কিনতে হবে। এটা যখন মাথার মধ্যে যখন মানে অবচেতন মনকে যখন দেবে সে, তখন এটা তার হয়ে যাবে, হয়ে উঠবে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, এবং এভাবেই মধ্যবিত্তরা করে। মধ্যবিত্তরা কিন্তু মুরাদ ভাই আসলে পকেটে টাকা নিয়ে কিছু করে তা না, সেভিংস নিয়ে ঝাঁপ দেয় তা না, আগে ঝাঁপ দিয়ে পরে মানে টাকাটা অ্যারেঞ্জ করতে। এইভাবেই মূলত এই সম্পদের বিষয়গুলো মানুষ অ্যাচিভ করে, আমাদের মতো ফার্স্ট জেনারেশন। তাহলে আপনার কথা থেকে আমি দুটো জিনিস যদি জিস্ট টানি, এক হলো যে তাকে পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে খুবই ইকোনমি হতে হবে, মিতব্যয়ী হতে হবে। দ্বিতীয় হলো তার ফাইন্যান্সিয়াল একটা টার্গেট থাকতে হবে, ওয়েলথ টার্গেট থাকতে হবে, সেই অনুযায়ী তাকে কাজ করতে হবে।
আপনি শিক্ষকতার পাশাপাশি লেখালেখি করেন, আপনার ছোট গল্প, উপন্যাস, কবিতার বই এবং কর্পোরেটের জন্য বই আছে, সেটা আমি পরে কথা বলবো। বাট এই যে শিক্ষকতার পাশাপাশি মূল প্রফেশনের বাইরে লেখালেখি, আপনি কোনটাকে বেশি এনজয় করেন এবং কেন? আসলে তো শিক্ষকতা করি আমার ছাত্রছাত্রী টিকে থাকা, বেঁচে থাকা, সারভাইভ করার জন্যে, এবং আমার নিজেরও প্যাশন। বাট লেখালেখিটা একান্ত নিজের জন্যে। যারা লেখক বা যারা ক্রিয়েটিভ কাজ করে মুরাদ ভাই, তারা কিন্তু এই কাজটা নিজের আত্ম উপলব্ধি, কি বলবো, সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা আসে। আমি যখন কোনো গল্প উপন্যাস লিখি বা আমি যখন কোনো কর্পোরেটের জন্য কোনো বই লিখি, ওই লেখার সময়টা না একটা ঐশ্বরিক একটা আমি একটা ফিল পাই, একটা ভালো লাগার একটা স্পিরিচুয়াল একটা ব্যাপার স্পিরিচুয়াল একটা। ব্যাপার চলে আসে। হ্যাঁ হ্যাঁ, যেমন ধরেন আমি নর্মাল কথাবার্তা বলছি বা ক্লাস করাচ্ছি, কিন্তু যখন আপনি আমার ছোট গল্পের বই পড়বেন বা উপন্যাস পড়বেন, সেখানে এমন কিছু ভাষা, এমন কিছু এক্সাম্পল পাবেন, তথ্য পাবেন, যে জিনিসগুলো তো আমি আগে কখনো ভাবিনি। ঠিক ওই লেখার সময়টাতে এটা এসছে, ইনস্ট্যান্টলি চলে আসছে। ইনস্ট্যান্টলি চলে দ্যাট ইজ মিরাকেল। ইয়েস। আপনারা যে গ্রাজুয়েট তৈরি করছেন, ফর এক্সাম্পল আপনি একাডেমিশিয়ান, আমি কর্পোরেট প্রফেশনাল, কিন্তু আমাদের কিন্তু কোনো গ্যাপ নাই। মন মানসিকতা না। অনেক কিছুর জায়গা থেকে আমরা খুবই ইন্টিমেট এবং খুবই ক্লোজ। কিন্তু আপনারা যে প্রোডাক্টটা তৈরি করছেন, আমরা যে প্রোডাক্টটা চাচ্ছি, এই দুটোর মাঝে কোথায় যেন একটা গ্যাপ। এই গ্যাপটা কেন, এবং এটা আপনার মতামত কি এই ব্যাপারে? এটার অনেকগুলো কারণ আছে। অনেকগুলো কারণের মধ্যে আমি একটা কারণ এরকম বলবো যে আমাদের যে সিলেবাসগুলো, এটা আসলে অনেক বছর আগের প্রত্যেকটা ইউনিভার্সিটির সিলেবাস। আমরা কিছু 25% ইউনিভার্সিটিগুলো চেঞ্জ করতে পারে, এটা গ্র্যান্ড কমিশনের ছাড়া, মানে 25% পর্যন্ত ইউনিভার্সিটি স্বপ্রণোদিত হয়ে চেঞ্জ করতে পারে, সেটা সব ইউনিভার্সিটি করছে। কিন্তু আমার মনে হয় যে আমাদের লাস্ট 10 to 15 ইয়ার্সের যে রেভলিউশনারি যে চেঞ্জটা আসছে, যে একটা টেকনোলজিক্যাল যে একটা বেস তৈরি হয়েছে, এটার সাথে আমাদের পঠন পাঠন বা পড়ানো সিলেবাসের অনেক গ্যাপ রয়েছে, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় হলো যে যে লেভেলের আপনার গ্র্যাজুয়েটরা মানে কর্পোরেটে গিয়ে ভালো করবে, তাদের জন্য যে মানে এক্সপার্টিস দরকার ইউনিভার্সিটি লেভেল থেকে, এটা আসলে ইউনিভার্সিটিগুলো সেই অর্থে দিতে পারছে না, মানে শতভাগ দিতে পারছে না। এখানে একটা বড় গ্যাপ হয়ে যাচ্ছে। ধরেন আমরা সিলেবাস কভার করি, এটা আমাদের করতেই হবে বিবিএ শেষ করার জন্য, কিন্তু সিলেবাসের পাশাপাশি তাকে যে আরও কিছু, যেমন লিডারশিপ স্কিল আমরা করাই, এরপর বিভিন্ন ধরনের সফট স্কিল, যেগুলো সফট স্কিল, যেমন ধরেন কম্পিউটারের এক্সেল, এমএস ওয়ার্ডগুলো আমরা করাই, কিন্তু এই জায়গাগুলোতে না স্টুডেন্টদের আগ্রহের জায়গাটা অতটা মানে ওই অর্থে পাওয়া যায় না। এটা কিন্তু বাস্তবতা। মানে অনেক স্টুডেন্ট আছে তারা খুব পড়াশোনায় সিরিয়াস, কিন্তু যখন আমরা এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটিসে যাই, তখন তারা অনেক সময় নিজেদেরকে গুটিয়ে রাখে। দ্যাট মিনস আমরা ধরে নিতে পারি এটা যে শুধু শিক্ষক বা ইউনিভার্সিটি সাইড থেকেই তা না, এটা স্টুডেন্টদেরও যে পরিমাণ আগ্রহ থাকা দরকার, যে ইন্ডাস্ট্রির সাথে ফ্যামিলিয়ার হয়ে একাডেমি ইউনিভার্সিটি থেকে বের হওয়ার ব্যাপারে, সেই আগ্রহটাও তাদের নাই। তাদের কাছে এজেন্ডা একটাই, আমি সিলেবাস শেষ করব, ভালো একটা সিজিপিএ দ্রুত পাস করে কর্পোরেটে যাব বা জব করব, ইনকাম শুরু করব, এস্টাবলিশড হবে, এটা। কিন্তু এর জন্য তো একটা গ্রাউন্ডিং দরকার। ধরেন একটা 100 তলা বিল্ডিং এর যে আপনার পাইলিং করবেন বা বেসমেন্ট করবেন, 10 তলা বিল্ডিংয়ে তো সেটা দরকার না। এখন একজন মানুষকে কি করতে হয়, বিবিএমবিএ ধরেন 4 বছর বা 5 বছর সময়ে যে লার্নিংটা, এটাই কিন্তু সে আস্তে আস্তে খরচ করে করে সারা জীবন চলে অলমোস্ট। তো সেই জায়গার যে গ্রাউন্ডিংটা, এটা আমার মনে হয় আরও স্ট্রং হওয়া উচিত। এক্স্যাক্টলি। না, আপনি যেটা বললেন স্টুডেন্টদের ভিতরে হয়তো আগ্রহ নেই, আজকে হয়তো এই প্রোগ্রামটা অনেক স্টুডেন্ট দেখবে। আমি একজন কর্পোরেট প্রফেশনাল হিসেবে এবং দীর্ঘ সময় আমি এইচওডি হিসেবে কাজ করেছি, এখন আমি অপারেশনাল সাইডে। তো সেই অভিজ্ঞতা থেকে বলবো যে আমরা কিন্তু টি শেপ পিপল চাই, নট আই শেপ। আই শেপ মানে যে সাবজেক্টটা পড়াশোনা করছে শুধু ওই সাবজেক্টই। আপনি যে কথাগুলো বললেন, সফট স্কিল, তারপরে আদার যে কোয়ালিটিগুলো, পিপুল স্কিল, বিজনেস স্কিল, এই জিনিসগুলো কিন্তু আমরা চাই তার এই সাবজেক্টের পাশাপাশি। ওই সাবজেক্টগুলোই হলো তার টি এর উইংটা, যে দ্যাট মিনস মানে এই টিটা আমরা, মানে এটা হলো তার যেটা ভার্টিক্যালি দাঁড়ালে তার এটা হলো তার সাবজেক্ট, আর দুই সাইডে যেগুলো এগুলো নানান আদার্স স্কিলগুলো। ওই স্কিলগুলোর ব্যাপারে স্টুডেন্টের ভিতরে ইয়ে নেই। আচ্ছা, তারপরে এটার সঙ্গে রিলেটেডই আমি একটা কোশ্চেন করতে চাই, যে এই যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া দূরত্বটা বর্তমানে, যে এমপ্লয়ার যারা তারা বলছে আমরা রাইট স্কিলের পিপুল পাচ্ছি না, আবার গ্রাজুয়েটেড স্টুডেন্ট যারা তারা বলছে যে আমরা জব পাচ্ছি না। কিন্তু
এটার ভিতরে যে কথার একটা গ্যাপ আছে এর প্রমাণ হলো বিদেশ থেকে আমরা প্রচুর এক্সিকিউটিভ হায়ার করে নিয়ে আসছে অনেক এমপ্লয়ার। তাহলে কেন বাংলাদেশিদেরকে সেই জায়গায় নিচ্ছে না? এই ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন বাড়ানোর ব্যাপারে আপনার অপিনিয়ন কি একজন একাডেমিশিয়ান এটা হিসেবে? তার আগে যদি বলি যে এখানে গ্যাপটা কিন্তু আপনার আন্ডার গ্রেডে অনেক বেশি, যেমন এসএসসি বা ইন্টার লেভেলের যে পড়াশোনার মান এই ছাত্রগুলাই তো ইউনিভার্সিটিতে পাই, সেই মানের কোয়ালিটি ছাত্র কিন্তু এসএসসি এবং ইন্টার লেভেলে তৈরি হচ্ছে না। তার মানে ফাউন্ডেশনই ফাউন্ডেশন কিন্তু প্রচণ্ড একটা দুর্বল। আপনি দেখবেন যে আপনারা তো সবসময় ইন্টারভিউ করে থাকেন, হ্যাঁ। আপনার সুন্দর করে ইংরেজি বলা, শুদ্ধভাবে ইংরেজি লেখা, এই যে জায়গাগুলো এখন কিন্তু আগের চেয়ে অনেক নড়বড়ে অনেক হয়ে দুর্বল। গিয়েছে, অনেক দুর্বল। তো সেটা আমরা ৩-৪ বছরে কাভার আপ করাটা টাফ হয়ে যায়, কারণ তার এসএসসি ইন্টার এই সময়টাই কিন্তু গ্রাউন্ডিং সময়। এই সময়টা কিন্তু বাবা মার উচিত সন্তানদের পিছনে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্টের সময়। তার ইংলিশে ভালো একজন শিক্ষক দেয়া, ম্যাথমেটিক্যালি তাকে একটু স্ট্রং করে গড়ে তোলা, তার মেন্টালি তাকে একটু স্ট্রং, যে না মানে পরিশ্রম করা, ডিসিপ্লিন শেখা, এগুলো কিন্তু পরিবার থেকেও কিছুটা দায়িত্ব আছে। সবাই তো আমাদের উপর দায়িত্ব দেয় যে ইউনিভার্সিটিগুলো ফেল করছে, ইউনিভার্সিটিগুলো পাচ্ছে না, কিছু শেখাচ্ছে না, বা এরা কর্পোরেটের ডিমান্ড ফুলফিল করতে পারছে না। বাট আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি মুরাদ ভাই, সেই প্রোডাক্টগুলোও কিন্তু আসলে ধরেন মেটাল যদি ভালো না হয় সেটা দিয়ে কিন্তু অস্ত্র বা যন্ত্র কিন্তু ভালো হয় না। মানে র ম্যাটেরিয়ালসটাই আসলে অনেক প্রবলেম, অনেক গ্যাপ আছে। আপনি দেখেন আপনার আশেপাশে যে ছেলে মেয়েগুলো এখন বেড়ে উঠছে, এই জেনজি বলেন, আলফা বলেন, এদের যে টেন্ডেন্সি, এদের যে মাইন্ড সেট আপ, এটা কিন্তু তাদের কিন্তু আসলে আমাদের সময় যে লার্নিং অ্যাটিটিউড ছিল বা সিনিয়রদের মানা, শিক্ষকদের রেসপেক্ট করা, এই জায়গাতেও কিন্তু অনেক চেঞ্জ এসছে। এখন উপায় কি? এটা একটা জটিল প্রশ্ন। উপায় কি? পারিবারিক আবহাওয়াটা, নর্মস, কালচার এবং সামগ্রিকভাবে রাষ্ট্রীয় কিছু ব্যাপারও আছে এখানে, প্রাতিষ্ঠানিকভাবে কিছু ব্যাপার আছে, সামাজিক কিছু ব্যাপার প্রাতিষ্ঠানিকের আছে। মধ্যে স্পেশালি প্রাইমারি এবং সেকেন্ডারি যে লেভেলটা, এই লেভেলে যাতে এটা আরেকটু আমাদের প্রচুর স্ট্রং হওয়া দরকার। আরেকটু কড়াকড়ি হওয়া দরকার। এটা কড়াকড়ি বলতে তাদের সুযোগ সুবিধা বাড়াতে হবে, মানে মেধাবী ছাত্ররা যেন পড়াশোনা শেষ করে প্রাইমারি স্কুলে, হাই স্কুলে যেতে চায়, তাই না? আপনি ধরেন মানে ফাঁকি ঝুঁকি দিয়ে যাতে না উঠতে চায়, এক্স্যাক্টলি ওই জায়গাটা একটা রেস্ট্রিকশন ক্রিয়েট করা। না, এখানে কি মানে শিক্ষক হলো আসল, বিল্ডিং কিন্তু আসল না, ব্র্যান্ড কিন্তু আসল না, আসল হলো শিক্ষক যে তাকে পড়াচ্ছে। এখন প্রাইমারি স্কুল, হাই স্কুলে কে যাচ্ছে, কোন ক্যাটাগরির ছেলে মেয়ে যাচ্ছে, তারা কিন্তু আসলে এ ক্যাটাগরি না, বি ক্যাটাগরির না। একটা ছেলে বা মেয়ে যদি খুব ভালো ইংলিশে এক্সপার্ট হয় হাই স্কুলটা তো ফাউন্ডিংয়ের সময়, আসলে প্রাইমারিতে তো ওইভাবে বুঝে না বাচ্চারা। যদি গ্রাউন্ডিংটা অসম্ভব সুন্দর হয়, সেই বাচ্চা ঢাকা ইউনিভার্সিটি বুয়েট মেডিকেলে চান্স পাবে। কিন্তু যদি গ্রাউন্ডিং সুন্দর না হয়, স্ট্রং না হয়, সে প্রাইভেট মেডিকেলে 10 ডবল টাকা দিয়ে পড়বে। তার মানে আমরা খরচটা কোথায় করছি? নিরুপায় হয়ে করছি। তাহলে এই খরচটা আমরা ওই জায়গায় করি। আর রাষ্ট্রের যে বিষয়টা, সরকারের উচিত অবশ্যই, আমি মনে করি প্রাইমারি স্কুল এবং হাই স্কুল এই জায়গাগুলো সবচেয়ে বেশি ইনভেস্ট করা। আমাদের বাজেটের কিন্তু সবচেয়ে কম বরাদ্দ শিক্ষায়, যেটা সবচেয়ে বেশি বরাদ্দ হওয়া উচিত। আমাদের আশেপাশের দেশের মানে যে আমরা অনেক কম বরাদ্দ করি শিক্ষায়। যদি আপনি এই জায়গাটা স্ট্রং না করেন, তাহলে বাইরের থেকে সিও আসবে, $5 বিলিয়ন নিয়ে যাবে, কিছু করার। যাই হোক, আমাদের এই এপিসোড যদি সংশ্লিষ্ট অথরিটির নজরে পড়ে, নিশ্চয়ই ওনারা এটাকে কনসিডারেশনে নেবেন, এটা আমরা প্রত্যাশা রাখি। ন্যাশনাল ইউনিভার্সিটি সহ সরকারি বেসরকারি মিলে প্রায় 150 শতাধিক ইউনিভার্সিটি থেকে প্রচুর গ্রাজুয়েট বের হচ্ছে, মানে প্রতি সেমিস্টারে, প্রতি বছরে। এই যে প্ল্যান্টি অফ গ্রাজুয়েটস বের হচ্ছে, মানে বেকারত্বের হার হু হু করে বাড়ছে, তাদের এই গন্তব্য কোথায়? গন্তব্য নাই কোনো, তাদের আশার বিষয় না। তবে এখানে একটা বিষয় বলবো, সব এক্সপার্টরা যেমনটি বলে, আমি তার মানে বিপক্ষে বলবো, বা আমি তার এন্টি একটা কনসেপ্ট দিব। সেটা হলো যে আপনার জীবনটা আপনাকে গড়তে হবে। আপনি তৃতীয় বিশ্বের দেশের নাগরিক হয়ে আপনি যদি মনে করেন যে সরকার আপনাকে সব করে দিবে, শিক্ষা প্রতিষ্ঠান সব করে দেবে, শিক্ষকরা সব করে দেবে, নট লাইক দ্যাট। আপনি যখন নিজে সচেতন হবেন, তখন আপনার ডেভেলপমেন্ট শুরু হবে। চাকরি নেই, এটা সবচেয়ে বড় মিথ্যা। চাকরি প্রচুর আছে। চাকরি পাওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন ছেলে মেয়ে নেই। যোগ্যতা সম্পন্ন ছেলে মেয়ে কখন হবে? যখন একজন স্টুডেন্ট নিজেকে নিজে গড়ার চিন্তা করবে, অর্থাৎ নিজেকে যখন ড্রাইভিং সিটে দাঁড়াবে, বসবে,
তখন সে নিজের ডেভেলপমেন্টটা হবে। আপনি দেখেন বিসিএস এ যদি আমরা চিন্তা বলি বা দেখি, সেই রংপুরের ভুরুঙ্গামারি কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ছেলেমেয়েরা বিসিএস এ ভালো করছে না? করছে। তারা ফরেন অ্যাফেয়ার্স থেকে শুরু করে কাস্টমস, পুলিশে যাচ্ছে না? তার মানে আচ্ছা। কি ইন্ডিভিজুয়াল কেয়ারিং, ফ্যামিলি কেয়ারিং এবং পার্সোনাল ইনিশিয়েটিভ যে ছাত্র নিবে সে অবশ্যই সে ঢাকা ইউনিভার্সিটি আইবিএতে ভর্তি হতে পারে। এখানে তো কোনো বুঝতে পেরেছি। এলিট সোসাইটি বলতে কিছু নেই। তার মানে সেলফ গার্ডিয়ানশিপটা ম্যান্ডেটরি। খুবই জরুরি, এবং এটা যারা হয় যে হয় মানে ছোটবেলা থেকে যদি সন্তানদেরকে একটা মাইন্ডসেট আপ দিয়ে দেওয়া যায়, একটা লাইফস্টাইল দিয়ে দেওয়া যায়, স্বপ্ন তৈরি করে দেওয়া যায়, তাহলে আপনার বেকার কত পার্সেন্ট, 76% বেকার না 100% বেকার, ইটস নট মাই কনসার্ন। আমার কনসার্ন হলো আমি আমার সন্তানটাকে ভালো একটা পরিবেশে একটা সুন্দর স্বপ্ন দিয়ে বড় করব, তাহলে সম্ভব। ইদানিং আরেকটি ট্রেন্ড শুরু হয়েছে, এইচএসসি পাশের পর 1-2 সেমিস্টার করে মানে ক্রেডিট ট্রান্সফার করে জার্মানি, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে ক্রেডিট ট্রান্সফার করে চলে যাচ্ছে। অনেকে আবার এই 1-2 সেমিস্টারকে ড্রপ করে নতুন করে অ্যাডমিশন নিয়ে আন্ডারগ্রেড করতে চলে যাচ্ছে। এই সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখেন এবং তাদের গন্তব্য কোথায় অ্যাকচুয়ালি? এটা আসলে রিসেন্টলি শুরু হয়েছে, বাট 1 সেমিস্টার 2 সেমিস্টার করে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থার যে ধরেন মান বা যে লেভেলের পড়াশোনা করে তারা যাচ্ছে, এটা ওইখানে গিয়ে গ্র্যাজুয়েশন করাটা খুব টাফ। আমি যখন লাস্ট টাইম ইউরোপে একটা কনফারেন্সে যাই জার্মানিতে, এবং ওই সময় কিন্তু আমি 7 থেকে 8টা দেশ আমি ঘুরি, এবং ইভেন ফিনল্যান্ড পর্যন্ত যাই। সেখানে যাদের সাথে আমার কথা, বেশিরভাগ তো বাঙালি অধ্যুষিত কমিউনিটির সাথে আমার ছিল, ইন্টারাকশন ছিল। সেখানে কিন্তু এই ছেলেমেয়েগুলো এখানে গিয়ে ফার্স্ট্রেটেড। কারণ কি? কারণ আমাদের এখানকার যে একাডেমিক কালচার এবং মানে মানে যে মানে যতটা বেজ নিয়ে তৈরি হয়, ইউরোপ আমেরিকার পড়াশোনা অনেক কঠিন। সুতরাং অ্যাডজাস্ট করতে পারছে না। তারা ধরেন তারা এখন বেশিরভাগ তো মধ্যবিত্ত থেকে যাচ্ছে। উচ্চবিত্তের ব্যাপারটা কিন্তু ভিন্ন, কারণ তারা যদি শুধু ওইখানে পড়াশোনা করে কোনো জব করবে না, তাহলে কিন্তু ডিফারেন্ট মোরাদবে। তাহলে তার জন্য পড়াশোনাটা সহজ হবে। মিডল ক্লাস এবং মিডল ক্লাস তো পার্ট টাইম জব করতে হচ্ছে। হ্যাঁ, তো যদি কেউ জব করে আন্ডারগ্রেড করতে চায়, তার জন্য খুব একটা ট্রাবলসাম একটা পেইন হয়, এবং অনেকে ডিগ্রি শেষ করতে পারে না। তখন এদিকে ফ্যামিলিতে একটা স্বপ্ন তৈরি হয় যে ছেলে ইউরোপ গিয়েছে, তো তখন একটা টানাপোড়েনের মধ্যে পড়ে যায়। সবচেয়ে ভালো হয় কি, যদি গ্র্যাজুয়েশনটা করে যায়, এবং যারা বাইরে যেতে চায় তারা ধরেন গ্র্যাজুয়েশন করার সময় একটু দু একটা আর্টিকেল লেখে, পাবলিকেশন করে, একটু লেখালেখি করে, এবং এখন থেকে ইংলিশটা ভালোভাবে তারা আইএলটিএসে ভালো স্কোর করে, বিজনেস হলে জিআরই ম্যাটটা করে, এরপরে যদি স্কলারশিপ নিয়ে যায়, তখন একটা স্ট্রং বেস তৈরি হয়, এবং এই ছেলেমেয়েগুলো কিন্তু ওই দেশে ছেলেমেয়েদের চেয়ে ভালো করে, এবং তারা কিন্তু মানে অ্যাসেট হয়ে যায় আসলে। তার মানে আপনার পরামর্শ হলো যে আন্ডারগ্রেডে না, রেদার আফটার কমপ্লিটিং দ্য গ্রাজুয়েশন, যদি বাবা শিল্পপতি থাকে, যদি অনেক টাকা পয়সা থাকে, সেই ক্ষেত্রে আপনি এখন পাঠিয়ে দেন, নো প্রবলেম, এটা ভালো। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনার ছেলেকে আপনি যাওয়ার সময় 10 লাখ খরচ করলেন, এরপর আর দিতে পারবেন না টাকা, তাহলে ছেলেটার জন্য কষ্ট হয়ে যাবে, এটা উচিত হবে না। তাহলে তাকে মাস্টার্স করার জন্য পাঠানো ভালো। মাস্টার্স করার পরে সে পিএইচডি করবে, এরপরে সে তার জন্য সুন্দর একটা হয়ে যায়, খুলে যাবে। আরেকটি বেশিরভাগ প্রশ্নগুলো আমি করছি আসলে একাডেমিক ইয়ংদেরকে নিয়েই, কারণ আপনি তাদেরকে নিয়েই আপনার দৈনন্দিন কাজকর্ম। আরেকটি অ্যালার্মিং বিষয় হলো যে ছেলেমেয়েরা বইমুখী হচ্ছে না ইদানিং। আমি নিজেও একজন খণ্ডকালীন ইউনিভার্সিটির শিক্ষক, আমি দেখেছি যে ক্লাসে অন টাইম উপস্থিত হচ্ছে না, বা এটা নিয়ে এই লেভেলের এই বয়সী একটা বাচ্চাদেরকে আমি শাউটও করতে পারছি না। তো বাট তাদেরকে ক্লাসে উপস্থিতির হার কম। এই যে মানে বিষয়টা, এটা মানে ক্লাসরুমের লার্নিংকে আরও কীভাবে ইন্টারেক্টিভ করা যায় এবং আরেকটু কীভাবে এনগেজিং করা যায়? চমৎকার একটা প্রশ্ন করেছেন, এটা একটা জাতীয় প্রশ্ন আসলে বর্তমান সময়ে। এখানে আসলে কয়েকটা বিষয় এর জন্য আমি দায়ী মনে করি। প্রথম হলো যে একজন শিক্ষক যদি তার মানে লিসনগুলোকে অ্যাট্রাকটিভ করতে পারে, শিক্ষক যদি তার লিসনগুলোকে বাস্তবতার নিরিখে দিতে পারে, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থেকে দিতে পারে, তাহলে ছাত্ররা কিন্তু আগ্রহী হয়। শিক্ষক নিজে যদি বই পড়ে, নিজে যদি জ্ঞানী হয়, নিজে যদি বোদ্ধা হয়, তার যদি নলেজ সেই লেভেলের থাকে, তাহলে কিন্তু ওই ক্লাস ছাত্র মিস করে না। আমি এমনও লক্ষ্য করেছি যে আমার ক্লাসে অন্য ক্লাসের স্টুডেন্ট এসে বসে ওই 1 ঘন্টা সময়, 2 ঘন্টা সময় মানে আমার ক্লাস শোনার জন্য, এবং 2 ঘন্টা পরে বা 3 ঘন্টা পরে বলে যে স্যার সময়টা কীভাবে চলে গেল বুঝতে পারলাম না।
এবং ঢাকার বাইরে থেকে অনেকে আসে ক্লাস করতে। তার মানে হলো শিক্ষককে পড়ার বিষয়টাকে আকর্ষণীয় করতে পারলেই ছাত্ররা আগ্রহ, কারণ ছাত্রদের মধ্যে কিন্তু শেখার জন্য অপার একটা আগ্রহবোধ আছে। সেই আগ্রহটা আমরা মানে জাগাতে পারি জাগিয়ে না। তাকে নতুন নতুন বিষয় দেয়া, তাকে চিন্তার খোরাক দেওয়া। আমার সামনে এইভাবে। সামনে দুটো বই আছে, এরকম বেশ কিছু বই আপনি, আচ্ছা কয়টি বই এ পর্যন্ত আপনি আমার লিখেছেন? 10টি বই 10টি বই আপনি লিখেছেন, গ্রেট। এখানে দুটো বই, একটা ইঁদুরের পকেট মানি আর একটা হলো কিংবদন্তি নীরবধন। এই যে বইগুলোর নাম পড়ে কিন্তু বোঝার উপায় নাই যে ভিতরে কি আছে। হ্যাঁ, আমি এইটুকু ইন পার্সন ডিসকাশন থেকে শুনেছি যে কর্পোরেটদের জন্য এই বইগুলো লেখা। এক্স্যাক্টলি। তো যদি একটা বই সম্পর্কে একটু 1-2 মিনিট একটু বলেন যে কিংবদন্তি নীরবধনটা আমি লিখেছিলাম, এটা হলো আমি লিখেছিলাম হলো আমাদের কর্পোরেটে বিভিন্ন অফিস পলিটিক্স হয়, বা অল্পতে আমরা রেগে যাই, রিয়্যাক্ট করি, রেসপন্স করি না, বা আমরা হতাশ হয়ে যাই, বসের প্রতি খুব অ্যাগ্রেসিভ হয়ে যাই, বা বস জুনিয়রদের প্রতি অ্যাগ্রেসিভ হয়ে যায়। এই যে কর্পোরেট একটা অস্থির মানে একটা অসহ্য কালচার তৈরি হয় অনেক প্রতিষ্ঠানেই, এই বইটা হলো মানুষকে আস্তে করে ঠান্ডা করে দেবে। কিংবদন্তির নীরবধন কীরকম? যেমন এই পৃথিবীর যারা বরেণ্য মানুষ, যারা স্মরণযোগ্য মানুষ, যাদেরকে আমরা ফলো করি, মেন্টর ভাবি, তাদের কি ছিল যা আমাদের নাই, সাধারণের নাই। এটা আমি এই বইয়ে তুলে আনার চেষ্টা করেছি, যে একজন মানুষ বড় হওয়ার জন্যে, বিখ্যাত হওয়ার জন্যে, একজন মানুষ আলোকিত মানুষ হওয়ার জন্যে তার মধ্যে কোন গুণটার সমারোহ বা সমন্বয় থাকা দরকার, যেটা আমাদের অনেকের মধ্যে নেই, হয়তো অনেকের মধ্যে আছে, তো যাদের মধ্যে নেই তারা এই গ্যাপটা খুঁজে পাবে। এই বিষয়গুলো নিয়ে লিখেছিলাম। তবে এই কিংবদন্তির নীরবধন নামটা একটু জটিল মনে হওয়ার কারণে অনেকে হয়তো এই বইটা সম্পর্কে ধারণা পায় না, কিন্তু যারা একবার পড়ে তারা কিন্তু আবার সবাইকে রেফার করে যে না এই বইটা পড়েন, জিয়ালির এই বইটা ভালো। আমি আজকের পরে পড়বো এই বইটা, আজকের শো এর পরে। আপনার স্ট্রেস ম্যানেজমেন্টের ব্যাপারে বলছিলাম, আপনার আরেকটি বহুল পঠিত বই হলো স্ট্রেস ম্যানেজমেন্ট। কর্পোরেটের লোকজন স্ট্রেস থাকে, নানান কারণে স্ট্রেস থাকে, এটা বসের কারণে হোক, ওয়ার্ক প্লেস টক্সিসিটির কারণে হোক, ওয়ার্কলোডের কারণে হোক। তারপরেও আপনি নিশ্চয়ই বইটি যেহেতু লিখেছেন, আপনি এটা নিয়ে ডিটেলস রিসার্চ করেছেন, কর্পোরেটের স্ট্রেসগুলো কোথা থেকে আসে এবং এটা কিভাবে দূর করা যায় বলে আপনি মনে করেন? এটা সোর্সিংটা অনেক, ধরেন ঢাকা শহরের নদী দূষণ কিভাবে হচ্ছে, এটা এক কথায় বললে খুব টাফ, কিন্তু সরকারের অনেকগুলো রিসার্চ আছে যে 250-300টা পয়েন্ট থেকে দূষণ হয়। ঠিক তেমনি আপনার একটা প্রতিষ্ঠানের টক্সিসিটিটা বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, এটা মালিকদের কাছ থেকে অনেক সময় আসতে পারে। কারণ মালিকরা যদি আপনার ওই আত্মীয় স্বজনকে প্রায়োরিটি দেয়, অযোগ্য আত্মীয় স্বজন, তাহলে ওইখানে যোগ্য লোকরা কাজ করতে পারে না। আচ্ছা, বস যদি অযোগ্য হয় তাহলে তার আন্ডারে যোগ্যরা কাজ করতে পারে না। বস যদি আপনার একটু মানে কি বলবো যে একটু একপেশে বা ওয়ার্ক এনভায়রনমেন্টটাকে ঠিক করতে না পারে, ক্যাপাবিলিটির প্রবলেম হয়, তাহলে টক্সিসিটি হতে পারে। এখন রিমুভ বা রিলিভের উপায় কি? এই জায়গাতে আমার বই আমি যেটা দেখিয়েছি মুরাদ ভাই, সেটা হলো যে আপনি আমি এই যে শুটেড বুটেড কর্পোরেটে দাপিয়ে বেড়াচ্ছি, আমরা একটা অবস্থানে আছি না? এটা সভ্যতার দান, এটা আমাদের অর্জন। এই প্রত্যেকটা জায়গায় না আপনাকে কষ্ট দিতে হয়, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যেমন মা 10 মাস 10 দিন তো গর্ভে রেখে যখন বাচ্চা প্রসব করে, তখন তার সত্যিকার ভালো লাগাটা কাজ করে, বাচ্চা যখন চিৎকার করে, কান্না করে, মা ডাকে। তো আপনি এত বড় চেয়ারে আছেন, এই চেয়ারের পেনটা নিবেন না, এটা হবে না, এটা আগে মাথায় সেট আপ দিতে হবে যে ইয়েস আই অ্যাম হিয়ার, স্ট্রেস থাকবেই, ইয়েস, এবং না স্টেপ থাকবে, বরং স্টেপ রিসিভ করতে হবে, ইয়েস আই ক্যান হ্যান্ডেল, আই ক্যান কিপ অ্যান্ড টেক। প্রথম কনসেপ্ট যেটা বলছিলেন স্ট্রেস কিভাবে রিমুভ করা যায়, মানে এটাকে নিতে হবে যে এটার স্ট্রেসটা থাকবে। প্রথমত আপনি মেন্টাল প্রিপারেশন নিলেন যে ভাই আমি একটা দায়িত্বে আছি, আমি একটা চেয়ারে আছি, আমি পারফর্মার। বুঝেন, সবাই কিন্তু পারফর্মার না। একটা প্রতিষ্ঠানে 10-20% হয় পারফর্মার, 80% পারফর্মার না। স্টেজটা আবার ওই 10-20%-এর বেশি হবে, আন্ডারস্ট্যান্ড? তাহলে আমি যদি 10-20%-এর মধ্যে টপ পারফর্মার হই, তাহলে স্ট্রেসটা আমার বেশি আসবে, আমার ভুলও বেশি হবে, আমার প্রবলেমও বেশি হবে। এটা রিসিভ করাটা জরুরি, প্রথম নিলাম। আচ্ছা, রিলিফ কিভাবে করা যায়? রিলিফের জন্য নিজের মধ্যে একটা মন তৈরি করতে হবে, ভেতরে একটা মানুষ তৈরি করতে হবে। সেটা বই পড়ে হোক, আপনার মতো গান গেয়ে হোক, আপনার কবিতা লিখে হোক, আপনার গল্প লিখে হোক, আপনার কোথাও ভ্রমণে গিয়ে হোক, পরিবারের মধ্যে হোক,
একটা জায়গা খুঁজে বের করতে হবে। নামাজের মাধ্যমে হতে পারে, যেমন ধরেন আপনার কেউ রুকুতে গিয়ে শান্তি পেতে পারে, কেউ সেজদায় গিয়ে শান্তি পেতে পারে, কেউ মসজিদে জোহরের নামাজের পরে একটু 10 মিনিট বসে থাকলে শান্তি পেতে পারে, অজু করার পরে ফ্রেশনেস আসতে পারে, আপনার দম নিয়ে কিছু কাজ করা যেতে পারে, মেডিটেশন করা যেতে পারে, ভোরের হাঁটা এক্সারসাইজটা হতে পারে। অর্থাৎ নিজেকে নিয়ে ভাবা, নিজেকে ইম্পর্টেন্ট মনে করা। যেমন গতকাল আমি একটা পোস্ট দিয়েছি যে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করা কেন জরুরি। আমার ফেসবুকে গেলে হয়তো আপনার দর্শকরা পাবে এটা। তো এই নিজেকে যখন কি ইম্পর্টেন্স দেয় না, তখন তার স্ট্রেস আস্তে আস্তে রিলিভ হয়ে যায়। এটা একটা বড় মানে হিলিংয়ের একটা ওয়ে আসলে। গ্রেট। আরেকটি বিষয় আমরা খেয়াল করি প্রফেশনাল লাইফে, পরশ্রীকাতরতা বা জেলাস। হুম। দেখা গেল যে তার সঙ্গে আমার সেইভাবে ইন্টিমেসিও নাই বা উঠা বসাও সেইভাবে নাই, দূর থেকে অযথায় আপনার সাফল্যে নানান কারণে জেলাস করতে থাকবে, আপনার ব্যাপারে পিছনে অনেক কথা বলতে থাকবে, আপনার ভালো গুণগুলোকে হাইলাইট না করে, প্রত্যেক মানুষই মানে দোষে গুণে মানুষ, কিন্তু আপনার দোষগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করে, মানে কোথা থেকে বের করা যায় পার্সোনাল ল্যাকিংগুলো, শর্টকামিংসগুলো, এগুলো বের করে দেখা গেলো ব্যাকবাইটিং করতে থাকলো, যেটা হয়তো আপনার বন্ধুরও বন্ধু থাকে, থার্ড পার্টি হয়ে যখন আপনার নলেজে আসে, স্বাভাবিকভাবে আপনি হঠাৎ করে ডিমোরালাইজড হলেন বা আপনার স্পিরিটটা একটু কমে যেতে লাগলো। এই জায়গা থেকে পরশ্রীকাতরতা বা জেলাস থেকে কিভাবে দূরে থাকা যায়? না, এটা থেকে দূরে আপনি থাকতে পারবেন না। যদি আপনি সফল মানুষ হন, তাহলে কি তাহলে করণীয়? আপনার এটা আপনার কাছে আসবেই। আপনার সফলতার মধুটা নিবেন, কিন্তু ফুলের সৌরভ নিবেন, কাঁটা নিবেন না, তা তো হবে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হলো যে যারা এই পরশ্রীকাতরতা যে মানুষগুলো, এটা অনেক বেশি, কারণ তারা নন পারফর্মার। দেখেন, অ্যানালাইসিসগুলো কিন্তু বুঝতে হবে। একজন নন পারফর্মারই একজন পারফর্মারের সমালোচনা করে। তো যদি আমার সমালোচনা করে, আমাকে বুঝতে হবে যে আমি একটা জায়গায় দাঁড়িয়েছি, বা একটা অবস্থান। আই এম ডুইং সামথিং। ইয়েস, আমি একটা জায়গায় দাঁড়িয়েছি, আমি ভালো কিছু করছি, এর জন্যে আমার পেছনে কিছু মানুষ লাগবে, কারণ তাদের কাজ কম, আমার কাজ বেশি, তাদের অর্জন নেই, আমার অর্জন আছে, আমাকে সামনে আরও দূর যেতে হবে। তারা কিন্তু একটা উপকার করছে, অবচেতন মনে আপনাকে ব্র্যান্ড তৈরি করছে। আপনার নেগেটিভ শোনেন, আমার কথায় আপনি কখনো নিচে যাবেন না, আপনার কথা আমি কখনো উপরে উঠবো না, নট লাইক দ্যাট, এত সহজ না। প্রত্যেকের জায়গায় নিচে বা উপরে উঠতে হয়, নিচে নামতে হয়। এবং স্বামী বিবেকানন্দ 250-300 বছর আগে একটা কথা বলে গিয়েছে যে তোমার বন্ধুরা তোমাকে খুব বেশি দূর উপরে তুলতে পারে না, তোমার শত্রুরাও তোমাকে খুব বেশি নিচে নামাতে টেনে পারে না। সুতরাং এই পরশ্রীকাতরতা যে বিষয়টার বাঙালির চরিত্রগত প্রবলেম, এটা আমি চেঞ্জ করতে পারবো না বা দূর করতে পারবো না। তবে মনে আপনি আত্মপ্রসাদ লাভ করবেন, মন খারাপ না করে, ডিমোটিভেট না হয়ে, যখন শুনবেন বা বুঝবেন যে কেউ আপনার পিছনে লেগেছে, তখন মনে মনে ভাববেন আই এম সামথিং, I have created my brand a Yes, yes. little bit. ওকে, শিক্ষক হয়ে ওঠার গল্পটা যদি একটু সংক্ষেপে বলেন। এটা আসলে আমি রাজশাহী ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করলাম। আমার এক বড় ভাই বখতিয়ার রানা, উনি খুব স্মার্ট এবং খুব মানে ওয়াইজ ছিলেন ওই আমার ছাত্র জীবন থেকেই। আমি পাশ করার কিছুদিন আগেই উনি ঢাকায় এসে শিক্ষকতা শুরু করলেন। তো আমি ওনাকে ফলো করতাম বিভিন্ন বিষয়ে, ওনার স্টাইল বা ওনার সব কিছুই। তো বখতিয়ার রানা উনি এখন আলবর্গের প্রফেসর, ডেনমার্কে আছেন, অনেক বড় একজন ইউরোপিয়ান মানে মডেলের গবেষক, উনি জগন্নাথের প্রফেসর ছিলেন। তো মূলত ওনাকে দেখে এবং ওনার ইন্সপাইরেশনেই মূলত শিক্ষকতায় আসা। আমার কিছু শিক্ষক ছিলেন, তারাও অনেক সময় ইন্সপায়ার করেছেন। আরেকটা বিষয় হলো, আমি না ছাত্র জীবন থেকে প্রচুর বই পড়তাম। আমি মার্কেটিংয়ের ছাত্র, কিন্তু আমি আমার রাজশাহী ইউনিভার্সিটির বিশাল লাইব্রেরি, আপনি গিয়েছেন কিনা কখনো? গিয়েছি খুব আমি। সুন্দর ক্যাম্পাস, হ্যাঁ। লাইব্রেরিটা অনেক বড়। তো আমি ওই লাইব্রেরিতে আপনার মার্কেটিং বই পড়ার চেয়ে আমি উপন্যাস, গল্প বেশি আনুষঙ্গিক পড়তাম। বইগুলো বেশি Right. করতেন। তো আমার মনে হতো আমি যে কর্পোরেট, আমি কিন্তু কর্পোরেটে কিছুদিন কাজ করেছি। আমি সেলসেও আবুল খায়ের টোবাকোতে কিছুদিন কাজ করেছি, আরও টুকটাক সেলসে কিছুদিন কাজ করেছি। কিন্তু আমার মনে হলো, আমি এলএলবি করেছি যে ওকালতি করব, কিন্তু আমার মনে হলো যে আমি যদি একমাত্র শিক্ষকতায় থাকি তাহলে বই পড়তে পারবো, কারণ বই পড়ার মধ্যে আমি খুব শান্তি খুঁজে পাই, আত্মিক একটা পাই আমি। তো এই বই পড়ার জন্যে মূলত শিক্ষকতায় আসা, যে প্রচুর মানে সময় পাবো। বইয়ের পরিবেশে থাকা। এক্স্যাক্টলি। এবং ইয়াং জেনারেশন, বই, লার্নিং, এই যে আপনাদের মতো যারা কর্পোরেট হয়েও যারা পড়াশোনার সাথে আছেন, পিএইচডি করছেন, এই মানুষগুলা তো শুধুমাত্র শিক্ষক বলেই হয়তো এত কাছাকাছি আমরা থাকতে পারছি। এক্স্যাক্টলি। এই যে সুদীর্ঘ 20 বছর প্লাস ক্যারিয়ার,
এই যে প্রত্যেক মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকে, চ্যালেঞ্জ থাকে। আপনার এই সুদীর্ঘ 20 বছরের ক্যারিয়ারে কখনো কি কোনো বড় রকমের চ্যালেঞ্জ ফেস করেছেন, যেখান থেকে একটু ভেঙে পড়তেছিলেন, সেখান থেকে উত্তরণের গল্পটা যদি বলেন তাহলে এটা আসলে তরুণরা ইন্সপিরেশন হ্যাঁ, পেতে পারে? এটা আসলে প্রত্যেকটা মানুষের থাকে। আমি একটানা 12 বছর শিক্ষকতা করেছি এশিয়ান ইউনিভার্সিটিতে। একটা কমফোর্ট জোন ছিল, উত্তরাতে আমার বাসা ওইখানে। তো আমি চেঞ্জ করার কখনো চিন্তা করি নাই। তো আমি হঠাৎ করে আমার বউয়ের চাপে বা প্ররোচনায় যেভাবেই হোক একটা ফ্ল্যাট কিনলাম উত্তরাতে। কেনার পরে আমি বিপদে পড়ে গেলাম। কারণ ইনকাম যা তা দিয়ে আমার ব্যাংকের কিস্তিও হয় না, ডেভেলপারও কিছু পেমেন্ট বাকি, এটাও হয় না। তো মানে আমি একটা মানে শিক্ষক হিসেবে একটা হযবরলের মধ্যে পড়ে গেলাম যে আমি কি এখন আহ, মানে 12-15 বছর জব করে আমি কি আবার কর্পোরেটে গিয়ে ইনকাম শুরু করব, না আমি কি করব, একেবারে দিশেহারা হয়ে গেলাম। এবং 12 বছর কিন্তু আমি কোনো জব সুইচের চিন্তাও করি নাই, যে আমি যা ভালো আছি, কম ইনকাম, কম খাই, কম পরি, লাইক এরকম আর কি। তো তখন আমার মনে হতো না, আমার আই নিড টু চেঞ্জ মাই লাইফ স্টাইল। আমার ইনকাম বাড়াতে হবে, স্ট্যান্ডার্ড অফ লিভিং চেঞ্জ করতে হবে, এবং আমার এই ব্যাংকের কিস্তি এবং ডেভেলপারের টাকা পরিশোধ করতে হবে। ঠিক তখন আমি এশিয়ান ছেড়ে আমি স্কলার্সে জয়েন করলাম। এবং স্কলার্সে জয়েন করার পরে আমার যে একটা রিভলিউশনারি যে চেঞ্জ মানুষ বলে যে প্রফেশনের একটা বড় চেঞ্জ, এটা আমার কিন্তু স্কলার্স থেকে শুরু হয়েছে আর কি। তার মানে জীবনে কিছু কিছু সময় জব সুইচিংটা মানে এটা সিচুয়েশনের উপরে বেস করে অনেক সময় নিতে হয়, প্রয়োজনের খাতিরে বা কমফোর্ট জোন থেকে বিপদে বের হয়ে আসতে পড়েও হয়, হ্যাঁ দিতে হয়। মানে স্ট্যান্ড আউট ফ্রম দ্য কমফোর্ট জোন, এটাই আমরা বলবো আর কি, তাই না? আগামী 5 বা 10 বছর পরে জুলফিকার ভাইকে আমরা কোথায় দেখবো, ভবিষ্যৎ পরিকল্পনা? অবশ্যই আগামী 10 বছর বলতে আমি 30-এর পরেই হয়তো একাডেমিক যে জায়গায় আমি যে চেয়ারম্যান অফ মাই ডিপার্টমেন্ট, মানে বিজনেস ডিপার্টমেন্ট চেয়ারম্যান হিসেবে আছি, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ জব এবং একাডেমিক। কিন্তু আমার ইচ্ছে যে 30-এর পরে আমি এই অ্যাডমিনিস্ট্রেটিভ জবে থাকবো না, হয়তো একজন শিক্ষক হিসেবে থাকবো, যাতে আমি লেখালেখিটা করতে পারি। আমার লেখালেখি আমার প্যাশন। আর গ্রামের ছেলে মেয়েদের, মানে ধরেন আপনাকে নিয়ে হয়তো গাড়ি নিয়ে চলে যাব দূরের কোনো একটা প্রত্যন্ত এলাকায়, ওইখানে গিয়ে কলেজ স্কুলের ছেলে মেয়েদেরকে মোটিভেশন দেব যে তোমরা এইভাবে পড়াশোনা করো। মানে আমার চিন্তা ভাবনা যে কমিউনিটির জন্য, কারণ নিজের জন্য তো করলাম বা পরিবারের জন্য তো করলাম, কিন্তু আমার কমিউনিটি, আমার আমার দেশ জাতির জন্য নিজেকে আসলে কতটুকু বিলিয়ে দিতে দেওয়া। পেরেছি, এটা আমি 30-এর পরে এই কাজগুলো শুরু করার দোয়া ইচ্ছা। করি আপনার জন্য সোশ্যাল সেই ওয়ার্ক এবং সেই লেখালেখিটা। উদ্দেশ্য, সেই স্বপ্ন যেন পূর্ণ হয়, সেটা আমাদের দোয়া থাকবে। গ্রাজুয়েটিং স্টুডেন্টদের নিয়ে আমরা বেশি কথা বললাম। এই গ্রাজুয়েটিং স্টুডেন্ট এবং তরুণ যারা 0 থেকে 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স, এই গ্রুপটা নিশ্চয়ই আপনি খুব পরিচিত মুখ। এই এপিসোডটি দেখে তারা হয়তো কোনো অ্যাডভাইস চাইবে, সুনির্দিষ্টভাবে তাদের জন্য কি অ্যাডভাইস থাকবে? আচ্ছা, এটা যদি আমি বলতে চাই তরুণদের জন্য, শুধু এটুকু বলবো যে আল্লাহ পাক কাউকেই মানে এমনি এমনি সৃষ্টি করে নাই। একজন মানুষকে সৃষ্টি করার পেছনে মহান মালিকের মহান পরিকল্পনা আছে, আর সেই পরিকল্পনার অংশ আপনি। আপনার কোয়ালিটি কম, আপনার জব নেই, জব সার্চিং করছেন, আপনার নেই নেই মানে তালিকা বাদ দিবেন। আপনি আছে কি সেই তালিকা, আপনি সুস্থ আছেন, আপনি চাইলে শিখতে পারেন, আপনার হাতে সময় আছে, আপনার ভবিষ্যতে একটা স্বপ্ন আছে, আপনার একটা ফ্যামিলি আছে। এই বিষয়গুলো যখন আছে আছে লিস্ট করে আপনি নিজেকে তৈরি করার জন্য চেষ্টা করেন, আর আপনার কাছের যে মানুষ, আপনার চেনা জানা পরিসরের যে মেন্টর, তাকে আপনি নিজের কাছে, তার কাছে গিয়ে পরামর্শ নিন, বসুন এবং নিজেকে তৈরি করার চেষ্টা করুন। 1 থেকে 1.5 বছরের মধ্যে আপনি নিজে পরিবর্তন হয়ে যাবেন। পরিবর্তন খুব কঠিন কিছু না, পরিবর্তন আপনি চাইলেই সম্ভব। অনেকেই সেভাবে নিজেকে তৈরি করেছে। অনেক সুন্দর বলেছেন। আশা করি তরুণরা ফলো করবে আপনার এটা শোনার পরে। লিড এইচআর টক উইথ মুরাদ, এই মানে প্রোগ্রামটি বা এই শোটি লিড একাডেমির সৌজন্যে একান্তই একটা ভলান্টারি উদ্যোগ, যেটা মোটামুটি সমাজের চোখে যারা সফল তাদেরকে নিয়ে এসে তাদের মুখ থেকেই তাদের সফলতার গল্প শোনানো, তাদের দৃষ্টিভঙ্গি বিভিন্ন ইস্যুতে এগুলো তুলে ধরা, তরুণদের জন্য এই কাজটি করে যাচ্ছে। এই উদ্যোগটিকে আপনি কিভাবে দেখেন? অনেক ভালোভাবে দেখছি। আমি যেটা মনে করি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের না, মানে এই দেশের প্রতি কিন্তু আমাদের একটা দায় আছে। এদেশের মানুষের প্রতি কিন্তু আমাদের দায় আছে। সেই দায়ের কাজটাই তো লিড করছে। সো আমি চলে এসেছি আপনার ডাকে। কারণ কি? কারণ আমি তো আমার ইউনিভার্সিটিতে সময় দিই, আমার পরিবারকে সময় দিই। কিন্তু আমি সাধারণ ছেলেমেয়েদের জন্য সময় দেওয়াটা আমার জরুরি। এজন্য কিন্তু এসেছি। সুতরাং আমি সাধুবাদ জানাই এবং এই উদ্যোগটা যেন মানে সবসময় কন্টিনিউটি ধরে রাখে ওনারা। কারণ এটা মানুষের জন্য কিছু করা। লিড একাডেমি নিশ্চয়ই শুনবে আপনার এই কমপ্লিমেন্টসগুলো।
জুলফিকার ভাই, আরো ইচ্ছে ছিল, বাট সময় স্বল্পতার Thank কারণে you. দেখতে দেখতে আজকের এপিসোডের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনার শত ব্যস্ততার মাঝেও আপনি যে ডাকে, আমাদের ডাকে সাড়া দিয়ে আপনি এসেছেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনাদের মতো কর্পোরেট বসদের কাছে যখন আমরা আসি একাডেমিশিয়ানরা, তখন অনেক ইনসাইট পাই। লাস্ট একটা কথা বলবো যে মোমবাতি কিন্তু নিজে না জ্বলে অন্যকে জ্বালাতে পারে না। একজন মানুষ নিজে না শেখে অন্যকে শেখাতে পারে না। সুতরাং এই শেখার লার্নিংটা আমাদের খুব দরকার। দর্শক, আরও একটি এপিসোডের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিকশিত জীবনের সাথেই থাকুন। ওয়াচ লিড এইচআর টক উইথ মুরাদ অ্যান্ড স্টে টিউনড উইথ লিড একাডেমি।